সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমরা নলেজ শেয়ারিং স্কুল থেকে উচ্চশিক্ষায় বিদেশ নামে একটি প্রোগ্রাম শুরু করেছি, এবং সেই প্রোগ্রামের আজকের প্রথম পর্বের প্রথম গেস্ট হচ্ছে আমার বন্ধু আলিফ। আলিফ সুদূর ইংল্যান্ডে পড়াশোনা করেছে। সে ইন্টারন্যাশনাল বিজনেসের উপরে মাস্টার্স করেছে ভাসা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে। তো শুরুতেই আমি স্পেস দেব আমার বন্ধুকে। আলিফ, যদি ছোট্ট করে তোমার একটা ইন্ট্রো দাও। বাংলাদেশে তুমি কোন বিষয়ে পড়াশোনা করেছো, কোথায় জব করেছো, আর কতদিন যাবৎ ফিনল্যান্ডে আছো, এই বিষয়গুলো সহ দর্শকদের জন্য নিজের একটা ছোট্ট পরিচয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। আহ, ধন্যবাদ বন্ধু মুর্তজা। আমি 2023 সালে আমি ফিনল্যান্ডে আসি। এর আগে আমি 2015-তে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ প্রফেশনাল কোর্সে অনার্স শেষ করি। এবং তুমি তো জানোই আমি ছাত্র জীবন থেকে চেষ্টা করছি সবসময় টুকটাক জব রিলেটেড ব্যাপার স্যাপারের মধ্যে ইনভলভ থাকতে। তো 2015-তে আমাদের বিবিএ শেষ হওয়ার পরে আমি বাংলা লিংকে সেলস অ্যান্ড মার্কেটিং এ কাজ করি বছর 2-3। দেন আমি জবটা চেঞ্জ করি, বাংলা লিংকের কাজটা আমি ছেড়ে দিই, দিয়ে তখন আমি আরেকটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা ছিল হচ্ছে ওয়ার্ল্ডের অন্যতম বড় একটা কার এক্সপোর্টার কোম্পানি। তো আমি এক্সপোর্টার কোম্পানিতে জুনিয়র সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি। তো চলাকালীন সময় হচ্ছে যে 2017-18 দিকে আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা এমবিএ এর একটা স্পেশাল কোর্স চালু হয়, যেটা ছিল এমবিএ প্রফেশনাল কোর্স, লাইক আমাদের বিবিএ প্রফেশনাল এর মতন। তো তারপরে ওইটাতে এমবিএ টা শেষ করলাম, ততদিনে চাকরি বাকরিও চলতেছিল, আলহামদুলিল্লাহ ভালোই। তো অ্যাকচুয়ালি আমি যদি বলি, আমি কাউরে ছোট করে বলতেছি না, বাট আমরা তো একসাথে পড়াশোনা করছি। আমার আর মুর্তজার অ্যাম্বিশনটা সবসময় একটু বেশি লেভেলের হাই ছিল। আমাদের কাছে সবসময় মনে হয়েছে যে সামথিং ডিফারেন্ট কিছু করা যদি যায়, একটু ফ্রেমের থেকে বাইরে যায়, একটু নর্মালি আমরা একসাথে প্রেজেন্টেশনও করছি ক্লাসে অনেক আউট অফ সময়। দ্য বক্স গিয়ে কিছু করা চেষ্টা যায় কিনা। করতাম আউট অফ দ্য বক্স, ফ্রেমের বাইরে যে যদি আমরা একটা কিছু করতে পারি আর কি। তো আসলে আমার একটা সবসময় ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশে তো পড়াশোনা করছি, ভালো জবও করতেছি, কিন্তু আহ, দেশের বাইরে থেকে ইউরোপিয়ান কোন কান্ট্রির টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি থেকে আমার একটা ডিগ্রি নেওয়ার খুব শখ ছিল। এটা হচ্ছে যে নিজের কাছে ভালো লাগার মতন একটা বিষয় এরকম আর কি, যে আমি একটু দেশের বাইরে কোনো একটা ভালো একটা ইউনিভার্সিটি থেকে যদি আমি একটু পড়াশোনা করতে পারতাম, তাদের পরিবেশটা কেমন, পড়াশোনার পরিবেশ কেমন, সুযোগ সুবিধা কম বেশি সব জায়গায় থাকে, তো বিষয়গুলো কেমন একটু জানার জন্য আসলে আমার আগ্রহটা অনেক বেশি ছিল। তো সেই আগ্রহের জায়গা থেকে একটা সময় জব করতে করতে একটা সময় একটু আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া, একটু আইএলটিএস এর এক্সাম দেওয়া, দেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা। আসলে এক জায়গায় অ্যাপ্লাই করলেই যে সে জায়গায় তোমার হয়ে যাবে আসলে এরকম তো না। অ্যাপ্লাই বিভিন্ন জায়গায় করতে হয়, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করলে তখন 2-3টা কান্ট্রিতে অ্যাপ্লাই করলে একটা কান্ট্রিতে তোমার হিট করে। আবার অনেকেই থাকে যে টার্গেট নিয়ে রাখে যে আমি ওই কান্ট্রিতে, পার্টিকুলার ওই কান্ট্রিতেই আমি হিট করব, অন্য কোনো কান্ট্রিতে আমি যাব না। তো সেটাও অনেকের ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। তো যাই হোক আলিফ, আমরা আমাদের হ্যাঁ, টপিকে ফিরে যাই। আমাদের আমরা আজকের টপিক হচ্ছে, টপিকসে ফিরে যাই। যে বাংলাদেশ থেকে কিভাবে ফিনল্যান্ডে পড়তে যাব, এটা হচ্ছে আমাদের টপিক। ফিনল্যান্ডে পড়াশোনার সুযোগ সুবিধা কেমন, আহ, সেখান থেকে আমি যদি তোমাকে বলি আরো স্পেসিফিকভাবে, যে বাংলাদেশ থেকে তুমি কেন হচ্ছে ফিনল্যান্ডে পড়তে গেলা, কেন অন্যান্য দেশ না। আচ্ছা, আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার সব থেকে কমফোর্টেবল এবং রিয়েলিস্টিক আনসার যেটা, যেহেতু আমরা কোনো এজেন্সি না, লাইক যে আমাদেরকে প্রহসন দেখাইতে হবে বা মানুষকে আকৃষ্ট করতে হবে, এরকম কিছু না। সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ফিনল্যান্ডের ভিসা রেশিও ইউরোপিয়ান কান্ট্রি গুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকে। তো হাই তুমি হাই। যদি রিকোয়ারমেন্ট
ফুলফিল করে ফিনল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে অফার লেটারটা পাও, তার মানে হচ্ছে যে তুমি তোমার লক্ষ্যের দিকে মোটামুটি 50% কাজ ডান। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে যেটা যেটা সেটা হচ্ছে যে ভিসা রেশিওটা খুবই ভালো। মানে আর কোনো দেশ কি ট্রাই করছিলা ফিনল্যান্ড ব্যতীত? না, ফিনল্যান্ডের বাইরে আর দুই একটা দেশ ট্রাই করছিলাম, লাইক কানাডা ট্রাই করছিলাম, বাট কানাডা খুবই এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। সিরিয়াসলি। তো যদি স্কলারশিপ না পাওয়া যায় এত ক্ষেত্রে এক্সপেন্সিভ, না সে খুবই এক্সপেন্সিভ, এত মানে ব্যয়বহুল, পড়াশোনা করা আসলে আচ্ছা, খুবই ফিনল্যান্ডে কষ্টকর। তুমি কখন সিদ্ধান্ত নিলা যে আমি ফিনল্যান্ডেই পড়তে যাব? কখন সিদ্ধান্তটা কিভাবে আমি আসলো? সিদ্ধান্তটা আসলে আসছে, আহ, এটা কি বলবো, এটা একটু গল্পের মতনই। হ্যাঁ, আমরা ছোট করে আমি শুনবো। হচ্ছে যে আমি আসলে আমার ছোট ভাইটাকে নিয়ে গেছিলাম একটা কনসালটেন্টের সাথে কথা বলতে, যে ওর জন্য কিভাবে কি করা যায়, যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি, তো আমার পক্ষে আসলে কোনো কিছু করা পসিবল না। তো মূলত ওর জন্য প্রসেসিংটা স্টার্ট করতে গিয়েই হচ্ছে যে আমার এই প্রসেসিংটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া বা পুরো প্রসেসিংটা জানা আর কি। আমি অ্যাপ্লাই করছি নিজের মতো করে, জাস্ট একটা ফান হিসেবে, নট লাইক সিরিয়াসলি ওরকম না, বাট আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আইএলটিএস দেওয়া আছে, একটু জাস্ট একটু ট্রাইটা করে দেখি কি হয় আর কি। আচ্ছা, তো আচ্ছা। অ্যাপ্লাই করলাম, ট্রাই করলাম, হয়ে গেল আর কি। সো আসলে আমি মাস্টার্স প্রোগ্রামে আসছিলাম, সো মাস্টার্স এর জন্য ওদের যে ক্রাইটেরিয়া গুলো থাকে, ওই ক্রাইটেরিয়া গুলো আসলে মিলে গেছিল। আচ্ছা, আমরা সেদিকে আসবো, বিস্তারিত জানবো যে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন পড়ে ফিনল্যান্ডে পড়তে যাওয়ার ক্ষেত্রে। তো ফিনল্যান্ডে পড়াশোনার পরিবেশ কেমন? ফিনল্যান্ড তো চলে গেলা। ফিনল্যান্ডের পড়াশোনার পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং পড়াশোনার যে পদ্ধতি হুম, হুম। সেটাও সহজ আচ্ছা, এবং কমফোর্টেবল, লাইক স্টুডেন্টের জন্য খুব একটা বার্ডেন হয়ে দাঁড়ায় না বিষয়গুলো। আচ্ছা, আচ্ছা। তো তুমি তো মাস্টার্স প্রোগ্রামে গেছো, তো তোমার কাছে এবারে প্রশ্ন হচ্ছে হুম। যে ফিনল্যান্ডে ব্যাচেলর নাকি মাস্টার্স যদি বাংলাদেশ থেকে স্টুডেন্টরা চুজ করে বা সিদ্ধান্ত নিয়ে থাকে যে আমি ফিনল্যান্ডে পড়তে যাব, তো সেই ক্ষেত্রে তোমার সাজেশন কি থাকবে? ব্যাচেলর প্রোগ্রামে গেলে ভালো হবে এটা নাকি নাকি এটা মাস্টার্স প্রোগ্রামে? এটা এটার এটার একটা রিয়েলিস্টিক আনসার দেই। হুম। এটা প্রথমত ডিপেন্ড করে যে আসবে, তার শিক্ষাগত যোগ্যতা বর্তমানে কি অবস্থায় আছে তার উপর। ওকে। লাইক যে যে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে বেরোইছে, হুম, হুম। তো তাকে তো আমি মাস্টার্স এর জন্য আসতে বলতে পারবো না। না। আবার যার বাংলাদেশে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে, তাকে মাস্টার্স এর জন্য আসতে বলতে পারি। তো সাধারণত আমাদের দেশের সবাই পরামর্শ দেয় যে অনার্স করতে যাও, মানে স্নাতকোত্তর ডিগ্রি যেটা, ওইটা করতে যাও। ওইটা করতে গেলে তোমার 3 বছরের বা 4 বছরের ভিসা দেয় এট ওয়ান্স। 4 ইয়ার্স ব্যাচেলর যেটা, সেটা 4 বছরের ভিসা। হ্যাঁ, হ্যাঁ। আর মাস্টার্স এর জন্য আসলে তোমাকে 2 বছরের ভিসা দিবে, বা 1.5 বছরও দিতে পারে, কোর্সের ডিউরেশন ওয়াইজ হচ্ছে যে তোমাকে ভিসাটা দিবে আর কি। তো সবাই চিন্তা করে যে অনার্সে যাই, তাহলে একবারে 4 বছরের ভিসা পাবো, জিনিসটা আমার জন্য সুবিধাজনক হবে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যদি আপনার কাছে সুযোগ থাকে মাস্টার্সে আসার, তাহলে আপনি মাস্টার্সে আসবেন, যদি সুযোগ থাকে। লাইক আপনার যদি বাংলাদেশে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই, আমি বলবো মাস্টার্সে আসতে। কারণ ভিসা আপনাকে 4 বছরের দিক বা 2 বছরের দিক বা 1 বছরের দিক, এটা আসলে খুব বড় কোনো বিষয় না। ফিনল্যান্ডে আপনি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ফিনল্যান্ড আপনাকে 2 বছরের জন্য এমনিতেই থাকার পারমিশন দিবে। আপনার জব সোর্সিং বলেন বা অন্য যে কোনো বিষয় বলেন, সেটার জন্য 2 বছরই হচ্ছে আপনাকে থাকার পারমিশন দিবে। আর অনার্সের যেহেতু 4 বছরের কোর্স, সো 4 বছরের টিউশন ফিস আছে খরচটা একটা অনেক বড় বার্ডেন মাস্টার্সে, হয়ে যায় 4 ইয়ার্স ব্যাচেলরের অনেক জন্য, অনেক বড় যেখানে 4 ইয়ার্স মাস্টার্স। ব্যাচেলরের জন্য। রাইট, রাইট। 1 বছর 2 বছরের 2 বছরের কোর্স হলে আপনার দুইটা টিউশন ফি দিতে হবে, 4 বছরের কোর্স হলে আপনার অনেকগুলো টিউশন ফি দিতে হবে। রাইট, রাইট।
তো এখানে তোমার তো বিষয় দুইটা দাঁড়াইলো, সেটা হচ্ছে একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যার ব্যাচেলর কমপ্লিট করা আছে তারা হচ্ছে গিয়ে মাস্টার্স প্রোগ্রামে যেতে হুম, পারে, এবং যারা ইন্টারমিডিয়েট পাস আমি করেছে তারা এটাই তারা যেতে পারবে ব্যাচেলর হুম, প্রোগ্রামে। তবে তোমার সাজেশন হচ্ছে ব্যাচেলর যেহেতু প্রোগ্রাম। আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু অ্যাফোর্ডেবিলিটিও চাই, সেক্ষেত্রে তোমার সাজেশন হচ্ছে যে আমরা হুম, যেন মাস্টার্স প্রোগ্রামে গেলেই আমাদের জন্য অ্যাফোর্ডেবল মাস্টার্স হয় অনেক হচ্ছে বেশি। খুব চমৎকার অ্যাফোর্ডেবল বলেছো, হয় অনেক বেশি। চমৎকার বলেছো। তো আমি এবার ধরো সিদ্ধান্ত নিলাম যে আমি ফিনল্যান্ডে মাস্টার্স করতে যাব, রাইট? তো আমার সেই ক্ষেত্রে হুম, ইনিশিয়ালি হুম। কি কি রিকোয়ারমেন্ট আমার লাগবে? আসলে শুধুমাত্র মাস্টার্স করা থাকলে আচ্ছা, কি ফিনল্যান্ড যাওয়া যাবে, নাকি সেক্ষেত্রে আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজ আচ্ছা, কোনো টেস্ট প্রয়োজন আছে? আচ্ছা, আচ্ছা। এটা আমি আহ, দুইটা ক্যাটাগরিতেই হয়, আমি ক্লিয়ার করে দিই। প্রথম প্রথমত হচ্ছে আইএলটিএস এর 6.5 দরকার। ওকে। কিছু কিছু ক্ষেত্রে 6 হইলেও ম্যানেজেবল, মাস্টার্সের বাট ক্ষেত্রে? বিলো 6, হ্যাঁ বিলো 6 মাস্টার্স এবং অনার্স দুইটাই, বাট বিলো 6 ম্যানেজ করা পসিবল না, কোয়াইট হার্ড বিলো 6 ম্যানেজ করা। ওকে। সো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মাস্টার্সে আসার জন্য একটা পড়াশোনার, মানে গ্রাজুয়েশনের সাথে বাংলাদেশে গ্রাজুয়েশন যে সাবজেক্টে কমপ্লিট হয়েছে ওই সাবজেক্ট রিলেটেড একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ভালো একটা ভ্যালু ক্রিয়েট করে, এবং কারো যদি এই ব্যাপারটা খুব বেশি মাত্রায় স্ট্রং থাকে, এবং তার যদি ইংরেজিতে কথা বলা বা ইংরেজিতে যে একটা অ্যাসাইনমেন্ট করা বা টাস্ক কমপ্লিট করার মতন অ্যাবিলিটিটাও খুব ভালো লেভেলের থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে, নট অনলি সব ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আইএলটিএস ছাড়াও তার পক্ষে একটা ইউনিভার্সিটির অফার লেটার ম্যানেজ করা পসিবল। যদিও পসিবিলিটিটা খুব কম, কিন্তু ইম্পসিবল না, পসিবল। ওকে। তো মাস্টার্স এর জন্য সব থেকে বড় বিষয় হচ্ছে একটা আইএলটিএস এর স্কোর লাগবে 6.5 অথবা 6। সেকেন্ডলি, গ্রাজুয়েশন যে সাবজেক্টে করা হয়েছে সাবজেক্ট রিলেটেড একটা জব এক্সপিরিয়েন্স লাগবে, 2 ইয়ার্স রিলেটেড একটা জব এক্সপিরিয়েন্স জব লাগবে। এক্সপিরিয়েন্সটা কি ম্যান্ডেটরি? হ্যাঁ, জব এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি যদি তুমি কোনো প্রফেশনাল কোর্সে আসতে চাও। লাইক আমি মার্কেটিং এ আহ, বাংলাদেশে অনার্স করছি, মাস্টার্সও করছি মার্কেটিং এ। তো আমি এখানে ফিনল্যান্ডে আসছি পড়তে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে। তো আমাকে এম্বাসিতে কোশ্চেন করছিল, তুমি বাংলাদেশে মার্কেটিং এ অনার্স মাস্টার্স করছো, তুমি বাংলাদেশে 5 ইয়ার্স 7 ইয়ার্স মার্কেটিং ফিল্ডে জব করতেছো, তো ইন্টারন্যাশনাল বিজনেসটা এখন তুমি কিভাবে রিলেট করো তোমার কোর্সের সঙ্গে? গ্রাজুয়েশন, রাইট। পোস্ট গ্রাজুয়েশন কোর্স, তোমার মার্কেটিং এ কাজ করার অভিজ্ঞতা, অভিজ্ঞতা। সবকিছুর সাথে ইন্টারন্যাশনাল বিজনেসটা কিভাবে রিলেটেড, এটা আমাদেরকে বোঝাও। এটা তারা আমাকে এম্বাসিতে কোশ্চেন করছিল। তো ওকে। এই বিষয়টা তারা লক্ষ্য করে যে তুমি অনার্স মাস্টার্স করছো অ্যাকাউন্টিং এ, কিন্তু ফাইনালি তুমি যে করতেছো অন্য কোনো কিছু একটা এইচআর করতেছো, তাদের কাছে এটা বিষয় যে তুমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করে এইচআর কিভাবে করো। আমাদের দেশে পসিবল, আমাদের পসিবল। দেশে পসিবল হয়, পসিবল, কিন্তু তাদের কাছে এটা একটা বিষয় যে তুমি পড়াশোনা করছো অ্যাকাউন্টিং এ, তুমি এইচআর কিভাবে হ্যান্ডেল করতেছো, তুমি এইচআর এর নলেজ কোথায় পাইছো। ওকে। ওকে। ঠিক আছে? ভেরি নাইস। তার মানে হচ্ছে তোমার কথা অনুযায়ী যে আমার অ্যাডমিশন রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমার আইএলটিএসে মাস্টার্সের ক্ষেত্রে 6.5 লাগবে, এবং রিলেভেন্ট ফিল্ডে আমার 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স লাগবে, রাইট? হ্যাঁ, এবং আমি হুম, যদি একটা ভিন্ন সাবজেক্টে পড়তে যেতে চাই, সেক্ষেত্রে আমার একটা এক্সপ্লেনেশন লাগবে যে আমি কেন যে আমি ওই সাবজেক্টে পড়তে কেন, যাচ্ছি, রাইট? হ্যাঁ আচ্ছা। ওইটা কেন, হ্যাঁ ওইটা লাগবে। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে আমাদের হয় যে আমরা অনার্স করার পর বা মাস্টার্স করার পর আমাদের বাংলাদেশের যে একটা সিচুয়েশন চলে যে আমরা গভর্নমেন্ট জবের পেছনে ছুটি। তো ফলে দেখা যায় আমাদের হুম, প্রায় 3 থেকে 4 বছর একটা স্টাডি গ্যাপ তৈরি হয়। তো আমরা যখন হুম, এখানে হুম, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তো দেন চিন্তা করে যে হুম, এবার দেশের বাইরে আমরা একটু ট্রাই করে দেখি আর কি। ট্রাই করি, হ্যাঁ। তো সেক্ষেত্রে স্টাডি গ্যাপ তো একটা ইস্যু। ফিনল্যান্ডে স্টাডি গ্যাপটা আসলে কতটা ম্যাটার করে? ফিনল্যান্ডে স্টাডি গ্যাপটা মাস্টার্স এর জন্য খুব একটা ম্যাটার করে না, কারণ মাস্টার্স এর বিষয়টা শুধু ফিনল্যান্ড না, সারা পৃথিবীতে বাংলাদেশের সব জায়গায় একই রকম। কারণ তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করছো, অনার্স কমপ্লিট করছো, মানেই তুমি জব মার্কেটে যাওয়ার জন্য ক্যাপাবল।
এবং তোমার তখন একটা নির্দিষ্ট বয়স চলে আসে যে তুমি তখন নিজে আর্ন করবা, তোমার একটা ফ্যামিলি রেসপন্সিবিলিটিস। এটা শুধুমাত্র বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ডে ওটা সব জায়গাতেই চলে, বিষয়টা সেম। তো অনার্স কমপ্লিট করার পরে মাস্টার্স এর আগ পর্যন্ত একটা মানুষের জীবনে গ্যাপ অনেক থাকতে পারে, এটা নিয়ে সিরিয়াসলি ওয়ার্ল্ডের কোনো জায়গাতেই কোনো ইস্যু নাই। হ্যাঁ, তবে উচ্চ মাধ্যমিক শেষ করার পরে যদি কারো অনেক গ্যাপ থাকে, লাইক কেউ ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে 2015-তে, দেন সে আবার অনার্স এর জন্য অ্যাপ্লাই করতে আসছে 2021-এ, লাইক মাঝখানে 6 বছরের একটা গ্যাপ, উচ্চ মাধ্যমিকের পরে আর তার কোনো পড়াশোনা নেই। সেক্ষেত্রে যে কোনো এজেন্সি বা যে কোনো কেউ যাই বলুক যে কিচ্ছু না, কোনো ব্যাপার না, বাট এক্সপ্লানেশন 100% লাগবে, যে লাইফে এই যে 6টা বছর তুমি উচ্চ মাধ্যমিকের শেষে যে গ্যাপটা ছিল, তুমি আসলে এখানে কি করছো, এটার পারফেক্ট এক্সপ্লেনেশন 100% লাগবে। এবং এটা এম্বাসিতে জিজ্ঞেস করে যে তুমি অনার্স কমপ্লিট করছো, সরি, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পরে তোমার এত গ্যাপ কেন। ওকে, ক্লিয়ার। তো ধরো আমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী মোটামুটি সব কিছুই ফিল করছি। আমার আইএলস করা আছে, আমি মাস্টার্স করেছি, আমার স্টাডি গ্যাপ নাই, মোটামুটি আমার সব হুম। রিকোয়ারমেন্ট ফুলফিলড। তো এখন আসলে আমি আবেদন করতে চাই যে কোনো একটা ইউনিভার্সিটিতে। তো আবেদনের যেই স্টেপগুলা, সেগুলো যদি তুমি একটু এক্সপ্লেন করো। আচ্ছা, আবেদনের স্টেপ গুলো, ফিনল্যান্ডে আবেদনের স্টেপ গুলো খুবই সহজ। এটা তুমি একটু নোট করে জাস্ট একটু লিখেও তুমি ফেসবুক পেজে দিয়ে দিতে পারবা। সেটা হচ্ছে ফিনল্যান্ডে মূলত দু ধরনের ইউনিভার্সিটি, এক আহ, মূলত দুই, আরো আছে আমি বলতেছি। প্রথমত হচ্ছে তোমার রিসার্চ ইউনিভার্সিটি, দেন হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। এই দুইটা হচ্ছে মেইন ক্যাটাগরি। 3 নম্বরে আসে হচ্ছে ভোকেশনাল ইউনিভার্সিটি, বিজনেস স্কুল, ভোকেশনাল ইউনিভার্সিটি, এগুলো। তো ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার মধ্যে যত রকম ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আছে সবকিছু একটা ওয়েবসাইটে পাওয়া যায়। এটা হচ্ছে studyinfo.fi, জাস্ট এটুকুই, ওকে, 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 studyinfo.fi। ওকে। আচ্ছা, আমি আসলে জানতে চাচ্ছিলাম আবেদনের প্রক্রিয়াটা কি? এটা কি জাস্ট ওই স্টাডি আচ্ছা, ইনফো ডট ফিন থেকে আমি আবেদন করতে পারবো? হ্যাঁ, ওখানে স্টেপ সব দেওয়া studyinfo.fi আছে? তে তুমি, হ্যাঁ, ওখানে সবকিছু দেওয়া আছে। ও, তো studyinfo.fi তে যে ওখানে ঢুকলে তুমি আহ ডিসেম্বর থেকে জানুয়ারির 15 তারিখের মধ্যে ওকে, সার্কুলার গুলো হয়, ইউনিভার্সিটির সার্কুলার গুলো হয়, ডিসেম্বরের মাসের যে কোনো দিন থেকে হতে পারে। ওকে, ঠিক আছে, তো ডিসেম্বরের 1 তারিখ থেকেও হতে পারে, 10 তারিখ থেকেও হতে পারে, বাট ডিসেম্বরের থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সাধারণত হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য পোর্টাল গুলো ওপেন থাকে, লিংক। ঠিক ওকে। আছে। ফিনল্যান্ডে তো তোমার ইউনিভার্সিটি, ইনটেক কয়টা? হুম, কয়টা ইনটেক ফিনল্যান্ডে? মানে ইনটেক আছে না, সেশন বুঝতে কয়টা? পারছি আমি। ইনটেক হচ্ছে সেশন 3টা হচ্ছে মেইন সেশন, কোন কোন জায়গায় 4টাও থাকে। আবেদন করার ক্ষেত্রে হ্যাঁ, আমার কোন কোন ডকুমেন্টসগুলো আমার রেডি করতে হবে? আচ্ছা, পোর্টালে স্টাডি ডট হ্যাঁ, ইনফোতে, পোর্টাল, স্টাডি ইনফো ডট ফিন, হুম, ইফ আই এম নট মিস্টেকেন, ওখানে এই আবেদন করার সময় আমার কোন স্টাডি, কোন ডকুমেন্টসগুলো প্রস্তুত করতে হবে আবেদন করার হুম সময়? হুম, আচ্ছা, আবেদনের জন্য প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে যে আইএলটিএস এর একটা সার্টিফিকেট লাগবে। ওকে, এটা তো হচ্ছে যে কমন ওকে, বিষয়। দ্বিতীয়ত হচ্ছে তোমার প্রিভিয়াস যে স্টাডি রিলেটেড ডকুমেন্টস, এগুলো লাগবে। ওকে, তৃতীয়ত হচ্ছে তোমার একটা ফর্মাল একটা স্ট্যান্ডার্ড ছবির একটা সফট কপি লাগবে। এই 3টা হচ্ছে। আর হচ্ছে তোমার অবশ্যই তোমার পাসপোর্টের কপি, এটা তো মানে কমন বিষয়, তোমার পাসপোর্টের কপি থাকতে হবে একটা। এই 4টা হচ্ছে তোমার বেসিক, লাগবেই, লাগবেই। ওকে, এরপরে ইউনিভার্সিটি ওয়াইজ কিছু আলাদা আলাদা ক্যাটাগরি থাকে, লাইক লাইক কিছু ইউনিভার্সিটি তোমাকে বলবে যে একটা কভার লেটার দাও। এটা হচ্ছে ইউনিভার্সিটির আলাদা 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 চাহিদা থাকে। ওকে, কোন একটা ইউনিভার্সিটি তোমাকে বলতে পারে যে এই অ্যাসাইনমেন্টটা তুমি করে দাও, কোন একটা ইউনিভার্সিটি তোমাকে বলতে পারে এই ভিডিও টাস্কটা তুমি অ্যাপ্লিকেশনের
পরে বা আগে করে পাঠাবা, আমরা দেখতে চাই যে তোমার অ্যাবিলিটি কতটুকু। ওকে, ইউনিভার্সিটি তো চাইলে যে কোনো কিছু কাস্টমাইজ করেও যেতে পারে। হ্যাঁ, কাস্টমাইজ করে চাইতে পারে, চাইতে বাট পারে। মূল বিষয়গুলো ওগুলোই। আচ্ছা। প্রথমে যে চারটা বললাম এগুলো হচ্ছে মূল প্রয়োজনীয় আহ, কাগজপত্র। আচ্ছা, এইবার তাহলে আমরা একটু স্পন্সরশিপ এগুলো নিয়ে একটু কথা বলবো, হুম যেহেতু আমাদের ফোকাসটা মূলত হচ্ছে মাস্টার্সের দিকে। তো হুম ফিনল্যান্ডে হুম। পড়াশোনার খরচ মাস্টার্সের ক্ষেত্রে আনুমানিক কেমন? আচ্ছা, এইটা আমি আহ, দেখো, যখন আমরা তো বিজনেসের স্টুডেন্ট, তো আমাদের একটা কমন একটা সূত্র আমরা সব সময় পড়ছি যে আহ, চাহিদা বাড়লে পণ্যের দাম বেড়ে যায়। রাইট। তো ধরো একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স এর জন্য 30টা স্পেস তারা অ্যাক্টিভ রাখছে, যে 30টা ফরেন স্টুডেন্ট তারা নিবে। এবার অ্যাপ্লিকেশন সার্কুলার দেওয়ার সাথে সাথে 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে দেখা যায় যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রায় দেখা গেল 500-600 অ্যাপ্লিকেশন পড়ে গেছে। তারা কিন্তু নিতে পারবে 30 জন। তো তখন হচ্ছে তারা স্লটিং এর মধ্যে ঢুকে যায়, কাকে রাখবে কাকে রাখবে না, কি বাদ দিবে কি করবে না করবে, তখন তারা এইসব চিন্তা ভাবনা করে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাস্টার্স এর জন্য সেটা হচ্ছে যে দুইটা জিনিস আমি যেটা আগে বললাম, আইএলটিএস এর জন্য একটা ভালো স্কোর, হুম হুম। আর রিলেটেড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। যদি তোমার আইএলটিএস এর একটা ভালো স্কোর থাকে প্লাস একটা রিলেটেড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে তুমি মোর দেন 50% স্কলারশিপ পাওয়ার মতন অ্যাবিলিটি রাখো এবং পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। ঠিক আছে? ওকে। ইভেন এমনও হয় যে আইএলটিএস এর স্কোরও ভালো আছে, তার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটাও ভালো আছে। হুম হুম। আমি আমি এরকমও একজনকে পাইছি, একটা মেয়ে, সে বাংলাদেশ থেকে আসছে, যে হেলসিংকি ইউনিভার্সিটিতে সে ফুল ফ্রিতে আসছে মাস্টার্স এর জন্য। ইউনিভার্সিটি অফ ফুল হেলসিঙ্কিতে? ফ্রি, ইউনিভার্সিটি অফ হেলসিংকিতে ওকে ফুল ওকে ফ্রি, ওকে। একটা টাকাও দেওয়া লাগে নাই, কোনো টিউশন ফিস দেওয়া লাগে নাই, আসছে, স্টিল মানে কন্টিনিউ করতেছে। তো আবার যদি টিউশন ফিস থাকে মাস্টার্স এর জন্য, সেটা বছরে সর্বোচ্চ 10,000 ইউরো পর্যন্ত হইতে পারে। ওকে, এটা হচ্ছে তোমার তাহলে টিউশন ফের একটা আনুমানিক ধারণা আমরা পেলাম, রাইট? আনুমানিক, হ্যাঁ, আচ্ছা। 10,000 ইউরো পর্যন্ত হইতে পারে। তবে আহ, একটা ভালো স্কলারশিপ পাইলে এটা 4,000-5,000 নেমে যেতে পারে। আচ্ছা, স্পন্সরের ক্ষেত্রে আহ, যিনি ক্যান্ডিডেট, যিনি পড়তে যেতে চান, তার হুম হুম স্পন্সর হুম কারা হুম। কারা হতে পারে, এই আচ্ছা, বিষয়টা যদি একটু ব্যাখ্যা করো। বুঝতে পারছি। ধরো আমি তোমাকে যদি ক্লিয়ার করে বলি, ধরো আহ, বাংলাদেশে একজন স্টুডেন্ট যে মাস্টার্স এর জন্য পড়তে আসতে চাচ্ছে, তার ভ্যালিড ওয়েতে তার ব্যাংকে মান্থলি স্যালারি হিসেবে 50,000 টাকা আসে, হুম এবং সে জবটা কন্টিনিউ করতেছে 2 বছর, 3 বছর, 4 বছর ধরে কন্টিনিউসলি তার ব্যাংকে এই স্যালারিটা আসে। হুম। ঠিক আছে? তো এইটা যে অ্যাপ্লিকেন্ট তার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, যে সে চাইলে নিজেকে সেলফ স্পন্সর হিসেবে দেখাইতে পারবে। এটা, এই কথাটা কখনো কোনো এজেন্সি বা অন্য অন্য লোকরা বলে না, কারণ এটার মধ্যে একটা গভীর বিজনেস আছে। রাইট। সেই গভীর বিজনেসটা করার জন্য তারা কখনো এই সত্য কথাটা বলে না। তোমার যদি ভ্যালিড ওয়েতে ব্যাংকিং চ্যানেলে মান্থলি 50,000 করে স্যালারি আসে এবং তুমি একটা জব 3 বছর 4 বছর ধরে কন্টিনিউ করতেছো, সো তুমি নিজেকে সেলফ স্পন্সর হিসেবে দাঁড় করাইতে পারবা, রাইট, আমরা নর্মালি বাইরে যেটা থেকে শুনি কোনো যে স্পন্সর আনা লাগবে না। কেউ যদি কোনো এজেন্সিতে যায় সেক্ষেত্রে বলে যে আমরা স্পন্সরশিপের ব্যবস্থা করে দেব। তো আচ্ছা, সেক্ষেত্রে তুমি বলছো যে কারো যদি জব করার এক্সপিরিয়েন্স থাকে এবং যদি একটা হ্যান্ডসাম স্যালারি সে পায়, সেক্ষেত্রে সেলফ হুম, স্পন্সরশিপটাও এখানে অ্যাপ্লিকেবল। হইতে পারে, সে আচ্ছা, নিজে, হ্যাঁ, এখন নিজের স্পন্সর নিজে হইতে পারে। এখন আমার আমি কথা। স্পন্সরের আরো ক্যাটাগরি গুলো বলে দিতেছি হ্যাঁ হ্যাঁ, এর শিওর, শেষ। প্লিজ গো অন। দ্বিতীয়ত হচ্ছে যে, এটা হচ্ছে একদম প্রথম, এটা কেউ তোমারে বলবে না। দ্বিতীয়ত হচ্ছে, সব থেকে ভালো হয় যিনি স্পন্সর হবেন
তিনি যদি তোমার ব্লাড রিলেটেড কেউ হয়, লাইক তোমার বাবা, তোমার মা, ফার্স্ট ব্লাড, তোমার ফার্স্ট চাচা, কাজিন। তোমার মামা, এইটা হওয়াটা হচ্ছে অন্যতম একটা সেফ ডিল, যে তোমার স্পন্সর তোমার ব্লাড রিলেটেড, বাবা, মা, চাচা অথবা মামা, আপন, ভাই, ভাই বোন। এরা হচ্ছে ভাই, ভাই বোন, হ্যাঁ, হুম হুম। ভাই বোন তো অবশ্যই। এগুলো হচ্ছে সেফ ডিল। এখানে এম্বাসি কোশ্চেন করে না যে এই লোক কেন তোমাকে স্পন্সর করতেছে, কারণ তোমার বাবা তোমাকে স্পন্সর করবে, এটাই স্বাভাবিক, এখানে কোশ্চেন করার কিছু নাই। আচ্ছা। ঠিক আছে। ওকে। আর তৃতীয় যেটা বিষয়, যে তুমি নিজে পারতেছো না, তোমার ফ্যামিলিতে এরকম স্পন্সর করার মতো কেউ নাই, সেক্ষেত্রে থার্ড পারসন, যে দূরের মানুষ হইতে পারে, বা তোমার ফ্যামিলি রিলেটেড হইতে পারে, বা তোমার দূর সম্পর্কের আত্মীয় হইতে পারে, তোমার বন্ধু হইতে পারে, বন্ধুর বাবা হইতে পারে, যে কেউ হইতে পারে, সে তোমাকে চিনে, জানে, এই মর্মে সে একটা স্টেটমেন্ট দিবে, এবং সে তোমার পড়াশোনার দায় দায়িত্ব নিবে, এবং সেটা নেওয়ার সামর্থ্য তার আছে, ওকে। সেও তোমার স্পন্সর হইতে পারে। থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। আচ্ছা, আলিফ, আমরা অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করলাম, আমরা অফার লেটার হুম পেলাম। অফার লেটার পাওয়ার পর হুম আমাকে তো এমবিসি ফেস করতে হবে। তো আমরা যতটুকু জানি বাংলাদেশে ফিনল্যান্ডের কোনো এমবিসি নেই। তো সেক্ষেত্রে হুম আমরা হুম। কোথায় আমাদের এই ডকুমেন্টসগুলো সাবমিট করব, কোন এমবিসিতে? এবং সেক্ষেত্রে আমি ফরচুনেটলি, জমা দেওয়ার পর, ডকুমেন্ট সাবমিট করার পর এমবিসি থেকে কতদিনের মধ্যে একটা রেসপন্স পাওয়া যায়? আমার ভিসা হয়েছে কি আচ্ছা হয় নাই? আচ্ছা, দুর্ভাগ্যবশত আমাদের জন্য শুধুমাত্র ভারত ছাড়া অন্য কোনো পথ খোলা নাই। এটা নিয়ে ফিনল্যান্ডের ইমিগ্রেশন অথরিটির সাথে এখানকার যারা কমিউনিটি আছে, বাংলাদেশ কমিউনিটিও অনেকবার কথা বলছে, কিন্তু আহ, রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণে হোক, আমি কোনো পলিটিক্যাল বিষয়ে কথা বলি না, তুমি খুব ভালো করে জানো। ওকে। সো যে কোনো কারণেই হোক, এই যে ডিলটা, মানে বাংলাদেশের আহ, যেসব স্টুডেন্টরা দেশের বাইরে যেতে চায়, ইউরোপিয়ান বা নর্ডিকে আসতে চায়, তাদের সবাইকেই ভারতের ভিএফএস হয়ে আসতে হয়। এটা একটা ডিল, এটা করা আছে, এই নর্ডিকের ডিলটা মধ্যে থেকে মনে এখন হয় আর কিছু শুধুমাত্র হবে না। সুইডেনের এমবেসি বাংলাদেশে আছে। শুধুমাত্র সুইডিশ এম্বাসি বাংলাদেশে আছে। ওকে। হ্যাঁ, তা প্রক্রিয়াটা কি? আমরা কিভাবে মানে আহ প্রথমত হচ্ছে যে তুমি অফার লেটার পাইলা, নাম্বার ওকে। ওয়ান। ওকে। তুমি টিউশন ফিস পে করলা। টিউশন ফিস, ইউনিভার্সিটি টিউশন ফিস রিসিভ করার সাথে সাথে ইউনিভার্সিটি তোমাকে কনফার্মেশন ইমেল পাঠিয়ে দিবে যে আমরা টিউশন ফিস রিসিভ করছি। দেন হচ্ছে ফোর্থ স্টেপ হচ্ছে, তুমি ফিনল্যান্ডে জাস্ট গুগলে ইন্টার ফিনল্যান্ড লিখে সার্চ দিলেই একটা ফিনল্যান্ড ইমিগ্রেশন অথরিটির একটা পেজ আসে। এই পেজের মধ্যে তোমাকে তোমার ইমেল ইউজার আইডি দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে পেজে যেভাবে সেট আপ করা আছে ওই সেট আপ অনুযায়ী তোমার সকল ইনফরমেশন গুলো ওইখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দিয়ে তাদের একটা প্রসেসিং ফি আছে। আহ আমি যখন করছিলাম তখন ছিল হচ্ছে 280 ইউরো, এখন একটু বাড়ছে। তবে এটা প্রসেসিং ফিটা চেঞ্জ হয়, আপডেট হয়, নির্দিষ্ট অ্যামাউন্টটা মাঝে মধ্যে চেঞ্জ হয়। সো এখন মনে হয় 350 ইউরোর মতন। আমি আমি রিসেন্টলি আর কোনো ইয়ে করি নাই, তো সো এক্সাক্ট ফিগারটা বলতে পারতেছি না, বাট অ্যাপ্রক্সিমেটলি 350 মতন ইউরোর মতন তুমি ওখানে পে করে দিলে ওনারা তোমাকে পেমেন্ট রিসিপ্ট দিবে, প্লাস ইন্টার ফিনল্যান্ডে তুমি যে আবেদন করছো সেটার একটা কপিও তারা তোমাকে পাঠায় দিবে। পাঁচ পাঁচ নাম্বার স্টেপ হচ্ছে তোমাকে, এটাই সবচেয়ে কঠিন কাজ বর্তমানে, ইন্ডিয়ান ভিসা ভিসা নিতে হবে। ম্যানেজ করা, ইন্ডিয়ান ভিসা ম্যানেজ ইন্ডিয়ান করা। ভিসা ম্যানেজ করা খুবই কঠিন। তো এটার আগের কাজটা হচ্ছে তোমাকে ভিএফএস গ্লোবাল, নিউ দিল্লি, হ্যাঁ, তো ভিএফএস গ্লোবাল নিউ দিল্লিতে ওদের ওয়েবসাইটে যে ফিনল্যান্ডের জন্য ওদের ওয়েবসাইটে কান্ট্রি ওয়াইজ ক্যাটাগরি স্লট স্লট করা আছে। তুমি তো ওখানে যে ফিনল্যান্ড ফিক্স করে, দেন ফিনল্যান্ডের জন্য তোমাকে ভিএফএস এ একটা আইডি ক্রিয়েট করতে হবে তোমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। তোমার আইডিটা ক্রিয়েট করে তোমার পাসপোর্ট সহ যাবতীয় ইনফরমেশন দিয়ে তোমাকে ভিএফএস এ, তুমি যে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে ইন্টারভিউ দিতে চাও
তার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্টটা বুক করার জন্য তোমাকে কিছু টাকা দিতে হয়, লাইক 3,000 রুপি বা সামথিং। হুম হুম। ওদের একটা ফিস আছে এম্বাসি ফেসের জন্য, ভিএফএস এর ওদের একটা ফি আছে। তো ভিএফএস এর ফিটা তোমাকে ওই অনলাইনে পে করতে হবে। পে করে তোমাকে অপেক্ষা করতে হবে যে তারা কবে তোমাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য নির্ধারিত ডেটটা দিবে। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ক্যান্ডিডেট যিনি তারা কি সশরীরে ইন্ডিয়াতে যেতে হয় নাকি হচ্ছে ডিএচএল এর মাধ্যমে ডকুমেন্টস? অবশ্যই, অবশ্যই। না, 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 ওকে না। ওকে। যিনি ক্যান্ডিডেট তাকে সশরীরে হচ্ছে যে অ্যাটেন্ড করতে হয় এম্বাসি। এবং তাকে এই এটার জন্যই হচ্ছে মূলত এখন ঝামেলাটা, বর্তমান ঝামেলাটার বড় ঝামেলাটা হচ্ছে তাকে ইন্ডিয়ান ভিসাটা ম্যানেজ করতে ম্যানেজ হবে। করতে হয়। হ্যাঁ, সো যদি সে এম্বাসি ফেস করতে যাচ্ছে এই পারপাসে, যখন সে যাবে তখন এটা ডাবল এন্ট্রি ভিসা হবে। ভিসা ম্যানেজ করা অবশ্যই বর্তমানে অনেক কঠিন, অনেক কঠিন। কিন্তু হচ্ছে না যে তা না, হচ্ছে। হচ্ছে সেক্ষেত্রে আবার স্পেসিফিক কিছু ভিসা হচ্ছে, যেমন মেডিকেল ভিসা। আমার পরিচিত এক ছোট ভাই, মেডিকেল। সে সে 5 বার অ্যাপ্লাই করার পর রিজেক্টেড হয়েছে, তার ভিসা হয় নাই। স্টিল হি ইজ ট্রাইং। তাকে মেডিকেল। তার মানে তার উদ্দেশ্য হচ্ছে সেখানে গিয়ে এমবিসি ফেস করবে যে কোনো একটা, কিন্তু আচ্ছা। যেহেতু এমবিসি ফেস করার জন্য কোনো ভিসা বা ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না আপাতত, সেক্ষেত্রে সে মেডিকেল ভিসা করছে। না। কিন্তু মেডিকেল ভিসার ক্ষেত্রে আচ্ছা। তার অনেক বেশি রেস্ট্রিকশন। আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি খরচ, স্পন্সরশিপ, অফার লেটার এবং হচ্ছে অফার লেটার হুম। পাওয়ার পর কিভাবে এমবেসিতে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় সেই সম্পর্কে জানলাম। আপনারা যারা আমাদের এই লাইভ সেশনটি দেখছেন, উচ্চশিক্ষায় ফিনল্যান্ড, আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে আমরা কিভাবে ফিনল্যান্ডে পড়তে যাব। আপনাদের মধ্য থেকে যদি কোনো প্রশ্ন আপনাদের মনে উদ্রেক হয় ফিনল্যান্ড সম্পর্কে, আপনারা আমাদের ফেসবুক কমেন্ট সেকশন করে সেটা জানাতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সেকশনে, সেটা হচ্ছে ফিনল্যান্ডে লাইফস্টাইল ও কাজের সুযোগ। প্রথমেই এই বিষয়ে প্রশ্ন করব হচ্ছে, নতুন স্টুডেন্টদের জন্য ফিনল্যান্ড মানিয়ে নেওয়াটা মানে কতটা কঠিন বা সহজ? মানিয়ে নেওয়াটা কঠিন বা সহজ, আসলে এটা ব্যক্তি বিশেষে নির্ভর করে অনেকটা, প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে মানিয়ে নেওয়াটা কঠিন, খুবই কঠিন। ওকে। মাঝে মধ্যে খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের এরকম হিস্ট্রি আছে যে ডিপ্রেশনে মানে সুইসাইড করছে, এরকম কেসও আছে মানে আমাদের পড়াশোনার এখানে। চাপে নাকি অন্য কিছু? না, 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 পড়াশোনার চাপে না, মানসিক আচ্ছা। প্রেশার। ফিনল্যান্ড হচ্ছে এমন একটা কান্ট্রি যারা আসলে কথা খুবই কম বলে। এরা খুবই কম কথা বলে। এরা আহ, খুবই ইন্ট্রোভার্ট টাইপের একটা নেশন। প্রয়োজন ছাড়া তারা মানুষের সাথে কথা বলে না। আমরা ছোটবেলা থেকে যেরকম একটা পরিবেশে অভ্যস্ত, ফ্যামিলি গ্যাদারিং, বন্ধু বান্ধব, স্কুল কলেজ, ইভেন আমরা বাংলাদেশের মানুষ ধরো সারাদিন কাজ করে আসছি, লিস্ট দিন শেষে আইসা চায়ের দোকানে বসে আড্ডা টাড্ডা দিয়ে একটা মাইন্ড রিফ্রেশ করতে পারি। এখানে আসলে ওরকমটা নাই। এটা একটা পরিবেশগত সমস্যা। এখানে পরিবেশগত না, আমি এটা বলবো কালচার ডিফারেন্স। ওকে, কালচার পরিবেশের ডিফারেন্সের কোনো কথা ইস্যু নেই, বলছো। কালচার ডিফারেন্স। কালচারাল ডিফারেন্সের কথা বলছো। কালচার আমাদের আচ্ছা, ডিফারেন্সটা আমাদের বাংলাদেশি কমিউনিটির প্রেজেন্স ফিনল্যান্ডে কেমন? বর্তমানে ভালো সংখ্যক বাংলাদেশি মানুষ ফিনল্যান্ডে আছে, স্টুডেন্ট ওয়ার্ক পারমিট দুইটাতেই আছে। ওকে ওকে, সেক্ষেত্রে ফিনল্যান্ডের আবহাওয়া, কালচার এবং খাবার দাবার, এই বিষয়গুলোকে উম, মানিয়ে নেওয়া যায় কিনা? হ্যাঁ, মানিয়ে নেওয়া গুলো খুব সহজ, তুমি যদি একটু মানুষের সাথে মিশতে চাও। কারণ এখানে অনেক সুন্দর ক্রিকেট ক্লাব আছে, ফুটবল ক্লাব আছে। স্পোর্টস ক্লাব গুলোতে তুমি নিজে থেকে প্রথমে একটু নিজে থেকে যে অ্যাপ্রোচ করতে হবে যে ভাই আমি আসছি, আমি একটু আপনাদের ক্লাবে জড়িত হইতে চাই, একটু দেখতে চাই, জানতে চাই। খুব সুন্দরভাবে সবাই স্বাগতম জানাবে, নিবে। তাদের সাথে চলাফেরা করে তোমার নিজেরও ভাল লাগবে, তুমি একদম বাংলাদেশি একটা ভাইবস পাবা। আর খাবার দাবার নিয়ে বিশেষ কোনো সমস্যা নাই, কারণ এখন প্রচুর পরিমাণের এশিয়ান শপ আছে। তো মোটামুটি প্রয়োজনীয় খাবার দাবার, হালাল হালাল মাছ মাংস সবকিছুই এখানে এখন অ্যাভেলেবল পাওয়া যায়। ওটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না। তবে যাদের
যারা অতিরিক্ত বন্ধু সুলভ মানুষ, যাদের অনেক বন্ধু প্রয়োজন সব সময়, জাস্ট লাইক ইউ। তাদের জন্য একটু কষ্টকর। জাস্ট হ্যাঁ, লাইক ইউ। তাদের জন্য তাদের জন্য একটু কষ্টকর হবে, কারণ এখানে আসলে যদিও বাংলাদেশি মানুষ অনেক আছে, বাট সবারই তো এখানে ব্যক্তি জীবন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। রাইট। ওই লেভেলের আড্ডা দেওয়া বা ওই লেভেলের খুব একটা মেলামেশা সবসময় আসলে মানুষের সাথে হয় না, এটা স্বাভাবিক। আচ্ছা, প্রথমত আমার অ্যাডমিশন হুম হইলো, অফার লেটার পাইলাম, হুম এমবিসি ফেস করলাম, ভিসা হইলো, ফিনল্যান্ডে হুম চলে গেলাম, রাইট? আমাদের বাঙালিদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা জাস্ট কোনো মতো ইউরোপে পা রাখতে পারলেই চলে, তারপরে একটা কিছু হয়ে যাবে, হুম। একটা কিছু ম্যানেজ করে ফেলতে পারবো আমরা। আচ্ছা। হুম দেখা যায় আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা টাকা পয়সা ধার করে তারপরে আমাদের টিউশন হুম ফিটা, হুম প্রাথমিক যে টিউশন ফিটা থাকে সেটা আমরা দিয়ে হুম। তারপরে দিয়ে সেখানে পাড়ি জমাই। তো হুম, সেখানে পারা যাবে। আমাদের চিন্তা ভাবনা থাকে যে আমরা পার্ট টাইম জব করে আমাদের টিউশন ফিটা আমরা ম্যানেজ করে ফেলবো এবং আমাদের যে ধার দেনাগুলো আছে সেগুলো হুম পরিশোধ করে দেব। হুম ফিনল্যান্ডে পড়াশোনার পাশাপাশি কি পার্ট টাইম কাজ করা সম্ভব কিনা এবং সেই আহ, আচ্ছা কাজ করে কি আমি আমার টিউশন ফি ম্যানেজ করতে পারবো কিনা? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি প্রশ্ন। বর্তমান সময়ে এটা নিয়ে খুব বেশি মাত্রায় আলোচনা হইতেছে। তো সবাই নেগেটিভ কথাই বেশি আসে সব সময়। তারপরেও আমি চেষ্টা না, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আহ তুমি আসলে ফিনল্যান্ডে বলো বা নর্ডিকের যে কোনো কান্ট্রি বলো, নট অনলি ফিনল্যান্ড, ফিনল্যান্ডের বাইরে যে কোনো কান্ট্রিতে মূল বিষয়টা হচ্ছে যে তোমার টিউশন ফিসের অ্যামাউন্টটা কত। এইটা হচ্ছে তুমি আগে মানে আমরা ওই যে আমরা কিন্তু অ্যাকাউন্টিং এ পড়ছি সব সময় যে আমাদেরকে রিস্ক মিনিমাইজ করে বিজনেসে ইনভেস্ট করতে হবে, যত মিনিমাম রিস্কে আমরা যাইতে পারি। তো তুমি দেশের বাইরে আসো, ফিনল্যান্ডে আসো বা ফ্রান্সে যাও বা অস্ট্রেলিয়া, ইউকে, জার্মানি, যেখানেই যাও, একটা ইনভেস্টমেন্ট কিন্তু। হ্যাঁ, তো তোমার যদি এখন এরকম হয় যে তোমার টিউশন ফিসটা আসতেছে, তুমি অনার্স করতে আসতেছো, তোমার টিউশন ফিস ইয়ারলি 10,000 ইউরো। তো তুমি বুঝো, তুমি অনার্স করতে আসতেছো, তোমার টিউশন ফিস ইয়ারলি 10,000 ইউরো। তাহলে তুমি 4 বছর টিউশন ফিস দিবা, কত দিবা তুমি? 40,000 ইউরো দিবা। তো 40K। 40,000 ইউরো কত টাকা? হ্যাঁ, অ্যারাউন্ড 70 লাখ টাকার মতন। এবার ধরো তুমি একটা ইন্টারমিডিয়েট কমপ্লিট করা ছেলে, তুমি 10,000 টিউশন ফিস, তুমি বললা আমি ওইখানে যা কিছু না কিছু ভাবে ম্যানেজ করে নিব। তো তুমি ধরো একটা ইন্টারমিডিয়েট কমপ্লিট করা একটা মানুষ, তোমার জীবনে সর্বোচ্চ আর্নিংই হয়েছে মাসে 10-15 হাজার টাকা। হ্যাঁ, রাইট। তো সেইখানে তুমি তুমি বাংলাদেশে বসে বসে চিন্তা করতেছো যে আমি ওইখানে যাব, আমি 70 লাখ টাকার একটা বাজি খেলবো। এটা আমার 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 পার্সোনাল পার্সপেক্টিভে এটা কোনো মানে ভ্যালু ক্রিয়েট করে না। আচ্ছা, আমরা হ্যাঁ, তোমার ব্যাচেলরের টিউশন প্রসঙ্গটা ফিস বাদ দিই, আমরা মাস্টার্স নিয়ে বলি। মাস্টার্সেও, হ্যাঁ সেমি, থিংটা সেমি। ধরো তোমার টিউশন ফিস, ধরো তুমি স্কলারশিপটা পাইলা না, হুম। আমি সর্বোচ্চ ওর্স যেটা সিচুয়েশন সেটা দিয়েই বলি। ওকে। ধরো তুমি স্কলারশিপটা পাইলা না, তোমার টিউশন ফিস 8,000 10,000 ইউরো গেল। এবার ফিনল্যান্ডে এসে, ফিনল্যান্ডে প্রত্যেক মাসে তোমার ব্যক্তিগত খরচ বাবদ তোমাকে 500-600 ইউরো রাখতে হবে। বাসা ভাড়া, খাওয়া, অন্যান্য খরচ, 500-600 ইউরো তোমার নিজের জন্য ফিক্সড তোমার প্রত্যেক মাসে লাগবেই। তারপরে হচ্ছে যে ধরো তুমি 1 বছর পার্ট টাইম জব করে তুমি টিউশন ফিস দিবা। এখন তুমি 1 বছর ফিনল্যান্ডে কাজ করে 12 মাসে প্রত্যেক মাসে যদি তুমি 500 ইউরো করে সেভ করতে পারো, তাহলে তুমি 6,000 ইউরো 6,000 মাসে সেভ করতে পারো বছরে। বছরে। হ্যাঁ, তো সেই জায়গায় তুমি ধরো আহ আসার পরেই তো সাথে সাথে আর তো আর কেউ কাজ পাবে না। তো আমার হিসেবে তোমার টিউশন ফিসটা যদি 5 থেকে 6 হাজারের মধ্যে হয়, দেন তুমি গেমটা পিক করতে পারো। যে হ্যাঁ, আমি গিয়ে তারপর হ্যাঁ। মানে পড়াশোনার পাশাপাশি কাজ করে আমি আমার টিউশন ফিটা ম্যানেজ করব। চমৎকার হয়ে বলেছো, আদারওয়াইজ ইট উইল বি আ বিট রিস্কি গেম। ও আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ফর্মাল ইনফরমেশন বলা হয় নাই, সেটা হ্যাঁ, হচ্ছে যে শিওর। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সপ্তাহে 30 ঘন্টা কাজের অনুমতি থাকে।
ওকে, হ্যাঁ, ওকে, ওকে। আর ফিনল্যান্ডে মিনিমাম রেট, একেবারে সর্বনিম্ন রেট হুম, হুম, পার আওয়ার, হুম, হুম। ফর্মাল 10 টাকা 50 পয়সা, বাট ইনফর্মাল অনেক ক্ষেত্রে 8 টাকা 50 পয়সা থেকেও শুরু হয়, মানে 8 টাকা 50 ইউরো, 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 রাইট। 8.50 ইউরো। এটা কি খারাপ অ্যামাউন্ট? এটা তো বেশ ভালো একটা অ্যামাউন্ট। যদি পার আওয়ারে সে হচ্ছে 8 ইউরো করে পায়। আহ, এখন হ্যাঁ, এখন অ্যামাউন্টটা পার আওয়ার 8 ইউরো করে পেলে অবশ্যই ভালো, কিন্তু তুমি এখন হিসাব করো যে তুমি সপ্তাহে 30 ঘন্টা কাজ করতে পারবা, পার আওয়ার যদি তুমি 8 ইউরো করে পাও, তাহলে 3 8 24, সপ্তাহে 240 ইউরো। 240 ইউরো। হ্যাঁ, সপ্তাহে হুম, 240 ইউরো। হুম, তুমি তাহলে আহ, তোমার 2 সপ্তাহের ইনকাম দিয়ে তোমার থাকা খাওয়ার খরচ হয়ে যাবে, হুম, হুম, যদি তুমি আজে বাজে খরচ না করো। হুম, হুম। আর বাকি 2 সপ্তাহের ইনকাম 240 কত, 400, 480 বা 500 ইউরো। সো এটা যদি তুমি সেভ রাখতে পারো, তাহলে সেক্ষেত্রে বছর শেষে যে তোমার 5 6 হাজার ইউরো টিউশন ফিস দেওয়া পসিবল। হ্যাঁ, কিন্তু প্রবলেম যেটা এখন সব থেকে বেশি সাফার করতে হইতেছে সেটা হচ্ছে জব ক্রাইসিস। পড়াশোনা শেষ করার পর জব পাওয়া যায় কিনা, মানে ফুল টাইম জব কি পাওয়াটা ইজি কিনা বা পাওয়া যায় কিনা? আচ্ছা, আমি এবার এটা শর্টকাটে একদম পরিষ্কার বলে দিই, এটাতে কারো মন খারাপ হইতে পারে, নাও হইতে পারে। প্রফেশনাল জব অ্যাজ এ ইমিগ্রেন্ট, হুম, হুম। প্রফেশনাল জব ফিনল্যান্ডে পাওয়াটা খুবই 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 সৌভাগ্যের ব্যাপার। ওকে, হ্যাঁ, ওকে। তো জব, পড়াশোনা শেষ করার সাথে সাথে তুমি এলিজিবল ফুল টাইম কাজ করার জন্য, যত ইচ্ছা কাজ করার জন্য। 24 ঘন্টা যদি তুমি কাজ করতে পারো, 24 ঘন্টা কাজ করো, ফিনিশ গভর্নমেন্টের বা কোনো এমপ্লয়ার, তা নিয়ে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ওকে। কিন্তু কথা হচ্ছে যে ধরো আমি এখানে এসে আইবিএ থেকে কমপ্লিট করলাম, এখন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি আমাকে ডেকে নিয়ে তাদের ওইখানে চেয়ার টেবিল দিয়ে বসতে দিবে না। এটা ফিনল্যান্ডের কালচারটা একটু অন্যরকম, সো এটা এক্সপ্লেন আমি হয়তো অন্য কোনো একদিন তোমার সাথে কথা বললে তখন করব। কিন্তু হ্যাঁ, কাজ, আমরা বলে থাকি যে 1 বছরের ফিনান্সিয়াল ব্যাকআপ নিয়ে ফিনল্যান্ডে আসতে, কারণ অনেকের ক্ষেত্রে জব পাইতে দেরি হয়, অনেকের ক্ষেত্রে জব তাড়াতাড়ি হয়। সেম অ্যাজ লাইক, এটা বাংলাদেশ বলো পৃথিবীর যে কোনো দেশে বলো, একই ঘটনা ঘটে। আমরা নিজেরাও যখন পড়াশোনা করছি, কেউ স্টুডেন্ট অবস্থায় চাকরি করতেছে, কেউ পড়াশোনা শেষ করেও চাকরি করতে বা কাজকর্মে জয়েন করতে 2 1 বছর সময় লাগছে। বাট নিজের জন্য অ্যাটলিস্ট 1 বছরের ফিনান্সিয়াল ব্যাকআপ নিয়ে আসতে আমরা বলি। হুম, হুম। এবং কেউ যদি অবশ্যই চেষ্টা করে, তাহলে সে কিছু না কিছু কাজ ম্যানেজ করতেই পারে। স্টাডি শেষ করার পর তোমাকে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট কয় বছরের জন্য দেওয়া হয় মাস্টার্সের ক্ষেত্রে? সব 2 বছর, মাস্টার্স হোক বা অনার্স হোক। এই 2 বছরের মধ্যে তুমি ফুল টাইম কাজ করতে পারবা, তো সেই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে তুমি যেই ফিল্ডে পড়াশোনা করেছো তোমাকে কি সেই ফিল্ডেই জব ম্যানেজ করতে হবে নাকি তুমি যে কোনো কাজ করতে পারবা? না 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 না, ফিনল্যান্ডে এরকম কোনো রেস্ট্রিকশন নাই, তুমি যে কোনো কাজ করতে পারবা, কোনো অসুবিধা নেই। পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে তোমাকে 2 বছরের ফিনল্যান্ড সরকার থাকার অনুমতি দিল, তুমি 2 বছর জব করলা। 2 বছর হুম। পর কি আসলে? 2 বছর পরে আচ্ছা পরের পথটা কি? তোমাকে দেশে ব্যাক করতে হবে নাকি আচ্ছা, তুমি ধরো, না সেখানে না না না, থাকার ধরো কোনো ধরো তুমি বন্দোবস্ত করতে পড়াশোনা, পারবা? আমি- তুমি পড়াশোনা কমপ্লিট করছো, কমপ্লিট করার পরে তুমি ধরো নর্মালি তুমি একটা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে ফুড প্যাকেজিং এর কাজে তুমি জয়েন করছো। তুমি 6 মাস ফুড প্যাকেজিং এর কাজটা করলা, দেন কোম্পানি যখন তোমাকে বলবে যে ঠিক আছে, তোমার তো 6 মাস প্রফেশনাল পিরিয়ড ওভার হয়ে গেছে, তুমি এখন আমাদের এইখানে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট বেসিসে জয়েন করো। তো তুমি ওইখানে যে জয়েন করার পরেই হচ্ছে তুমি ফিনিশ ইমিগ্রেশনের কাছে অ্যাপ্লিকেশন করবা যে আমি পড়াশোনা শেষ করেছি, আমার এখন একটা কাজ আছে এখানে, তো আমি আমার যে স্টুডেন্ট ভিসাটা ছিল আমি এটা কনভার্ট করতে চাচ্ছি। তো এটা চাইলেই সাথে ফিনিশ ইমিগ্রেশন অথরিটি খুব পজিটিভলি নেয়। তুমি এখানে পড়াশোনা শেষ করছো, করে তুমি কিছু একটা করতেছো, এটা ডাজন্ট ম্যাটার যে তোমার রিলেটেড জব হইতে হবে, এরকম কোনো ম্যাটার বা কোনো প্রবলেম নাই। তুমি এখানে পড়াশোনা শেষ করছো, তুমি এখানে একটা ফুড প্যাকেজিং এ চাকরি করতেছো, তুমি তোমার ডকুমেন্টস, জব কন্ট্রাক্ট সবকিছু দিয়ে অ্যাপ্লাই করবা, দেন ফিনিশ ইমিগ্রেশন তোমাকে 4 বছরের ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে দিবে। আচ্ছা। মোস্ট অফ দা কেস এরকম হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো 2 বছরও দেয়,
আবার 3 বছরও দেয়। অসুবিধা নাই, মানে তুমি পড়াশোনা শেষ করছো, দেন তুমি কিছু একটা করতেছো, এটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। কি করতেছো তার ডকুমেন্টস গুলো দিবা, তারা একটু চেক করবে, দেন তারা তোমাকে একটা একটা ভ্যালিড একটা রেসিডেন্স পারমিট দিয়ে দিবে। ওকে, রেসিডেন্স পারমিটের কথা বললা তুমি। আচ্ছা, আমি 2 বছর মাস্টার্স করলাম ফিনল্যান্ডে, তারপর হুম, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেলাম আরও 2 বছর, আমার 4 বছর হয়ে হুম, গেল। পার্মানেন্ট হুম, রেসিডেন্ট হুম, পাওয়ার ক্ষেত্রে আমার কতদিন ফিনল্যান্ডে বৈধভাবে স্টে করতে হবে? আমরা বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলা ফিনল্যান্ডে বা ইউরোপের দেশগুলোতে পাড়ি জমাই, আমাদের হুম, ম্যাক্সিমামের হুম, উদ্দেশ্য থাকে যে আমরা সেখানে সেটেল হব। পড়াশোনার পর আমাদের যে টার্গেট থাকে যে আমরা পিআরটা নিব সেই দেশের। তো সেক্ষেত্রে হুম, 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 হুম। পিআরের প্রসেসটা আসলে কি? পিআর এর প্রসেসটা, হ্যাঁ, এইটা এখন হচ্ছে যে কিছু নিয়ম কানুন চেঞ্জ হবে। হ্যাঁ, তো এখন পর্যন্ত তুমি যদি এ পারমিটে, লাইক অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি যখন আসবা, তখন তোমার রেসিডেন্স পারমিটটা হবে এ টাইপ। তো এ টাইপ রেসিডেন্স পারমিটে এখন পর্যন্ত, আজকে বা আগামী 1 সপ্তাহ আগ পর্যন্ত যে আপডেট আমার কাছে আছে, তুমি যদি 4 বছর কন্টিনিউয়াসলি থাকো কোনো ক্রিমিনাল রিপোর্ট ছাড়া, এবং তোমার যদি ভালো ফিনিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, কালচার স্কিল নিজের মধ্যে তুমি ক্রিয়েট করতে পারো, ফিনিশ একটা ডিগ্রি যদি তোমার থাকে, তাহলে তুমি 4 বছর পরে অ্যাপ্লাই করতে পারবে পিআরের জন্য। ওকে। তবে রুলসটা কিছুটা চেঞ্জ হবে নেক্সট ইয়ারে, বা স্টিল এটা ফিনিশ গভর্নমেন্টের কথাবার্তা চলতেছে, 4 বছরটা 6 বছর হইতে পারে। তার মানে 4 বছর তুমি যদি বৈধভাবে ফিনল্যান্ডে থাকো সেক্ষেত্রে তোমার পিআর পাওয়ার হুম, একটা সম্ভাবনা, এখন পর্যন্ত পিআর পিআর তুমি আছে। পাবা। আচ্ছা আচ্ছা। এখন তাহলে পর্যন্ত এটা চেঞ্জ ওকে হতে পারে, ওকে। 6 বছর হতে পারে। আচ্ছা, এইবার তোমার কাছে প্রশ্ন হচ্ছে ফিনল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কত বছর সেখানে স্টে করতে হয় এবং নাগরিকত্ব পাওয়ার উম, ক্রাইটেরিয়াগুলো কি কি? নাগরিকত্ব পাওয়ার ক্রাইটেরিয়াটা একটু একটু না, বেশ ভালো ডিফিকাল্ট। প্রথম স্টেপটা হচ্ছে তোমাকে পিআরটা হোল্ড করতে হবে। কত বছরের জন্য? পিআরটা হোল্ড করার, পিআরটা পাওয়ার আরো 4 বছর পরে তুমি গুড এনাফ যে তুমি সিটিজেনশিপ বা পাসপোর্ট হোল্ডার হইতে চাও, সেক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে। এটা নিয়ে এখন কথা বললে আসলে শেষ করতে পারবো না, আচ্ছা অনেকগুলো আচ্ছা। বিষয় থাকে। ওকে। কারণ ভিসা অনেকগুলো ক্যাটাগরিতে হয়, কেউ স্টুডেন্ট ভিসায় আসে, কেউ ভোকেশনাল ওয়ার্কার হিসেবে আসে, কেউ জেনারেল ওয়ার্ক পারমিটে আসে, কেউ সিজনাল ওয়ার্ক পারমিটে আসে, কেউ বা আবার ভোকেশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আসে। সো প্রত্যেকটা ক্যাটাগরির রেসিডেন্স টাইপ আলাদা আলাদা। সো এই বিষয়টা অনেক লেন্দি, তবে আমি যদি এক কথায় বলি, তাহলে তোমার প্রথমে পিআর তো নিতে হবে। পিআর নেওয়ার পরে অ্যাটলিস্ট 4 বছর উইদাউট ক্রিমিনাল রিপোর্ট। তাহলে টোটাল এই টাইম ফ্রেমটা কয় বছর হলো সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে উইথ পিআর? 8 বছর ধরে রাখতে পারো, এটা বেটার ডিল তার এখন মানে পর্যন্ত, সেফ টাইম। এবার আলিফের কাছে প্রশ্ন হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন স্টুডেন্ট ভিসায় ফিনল্যান্ডে আছে, সে কি তার হুম, স্পাউসকে ফিনল্যান্ডে তার সঙ্গে নিতে পারবে? হ্যাঁ, স্টুডেন্ট এবং স্পাউস নেওয়া অবশ্যই যায়। যদি সে স্টুডেন্ট হিসেবে যখন সে অ্যাপ্লাই করবে, তখন ওই একই প্রসেসে তার ওয়াইফের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে, এবং তার বাচ্চাদের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। এবং একটা স্টুডেন্টের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তার লিভিং কস্ট দেখাইতে হয় 8,400 ইউরো। তো যদি ওয়াইফ আসে, তাহলে আরো 8,400 ইউরো অ্যাড হবে। ওকে আর যদি কিডস থাকে, দেন আরো 50% অ্যাড হবে। ওকে, তার মানে হচ্ছে আনুমানিক 22K ইউরো যদি হাজব্যান্ড হ্যাঁ, ওয়াইফ এবং একটা বাচ্চা যদি সাথে থাকে। আর যদি হাজব্যান্ড ওয়াইফ অ্যাপ্লাই করে সেক্ষেত্রে প্রায় 15,000 ইউরোর মতো লাগবে। পনেরো না, 8 দুগুণে 16, 17,000 ইউরো সরি মতো। সরি 17,000 ইউরোর মতো লাগবে আর কি। স্টুডেন্ট ভিসায় যাওয়ার মানে যাওয়ার ক্ষেত্রে তোমার রেকমেন্ডেশন কি? আগে হাজব্যান্ড অথবা ওয়াইফ গিয়ে পড়াশোনা শেষ করবে তারপর স্পাউসকে নেবে, নাকি সঙ্গে করে নিয়ে গেলে সেটা ভালো? এটা আসলে অ্যাডভাইসের বিষয় না, এটা ডিপেন্ড করে হচ্ছে যিনি আসতেছেন তার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটির উপরে। ওকে ওকে। সিরিয়াসলি, রিয়েলিটি ইজ দ্য ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি।
এখন ধরো আমার কাছে সামর্থ্যই আছে, আমি হয়তো হার্ডলি 10 লাখ টাকা সেফ ডিল দেখাইতে পারবো, সেখানে আমি যদি ওয়াইফকে নিয়ে যাওয়ার জন্য লাফাই তাহলে তো আসলে লাভ নাই। রাইট। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে কি ফিনল্যান্ডে? জব ক্রাইসিস। ওকে, মানে জব টপ পাওয়া যায় না। জব পাওয়া কঠিন, অসম্ভব না, কঠিন। ওই যে আমরা এই জন্য আমরা যারা ফিনল্যান্ডে থাকি তারা সবসময় বলি আপনি বাংলাদেশ থেকে নতুন আসলে 1 বছরের লিভিং কস্ট মানে 8,400 ইউরো বা 8,600 ইউরো খরচ করার মতন অ্যাবিলিটি বা ওই টাকাটা পারলে সাথে নিয়ে আসেন। কারণ যদি না লাগে তাহলে লাগলো না, ওকে, বাট যদি তুমি এক লাগে কথায় তাহলে তোমার এক সাথে দিয়ে কথায় তোমার করতে উত্তর হবে। পেয়ে গেছি যে আসলে প্রবলেমটা কি, জব ক্রাইসিস, মানে জব পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি এই মুহূর্তে ফিনল্যান্ডে। চ্যালেঞ্জিং আচ্ছা, আমরা ফিনল্যান্ডে। প্রায় যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, আর হুম, দুইটা কোশ্চেন তোমার কাছে করব। এর মধ্যে একটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে অবশ্যই। আহ, যারা এই মুহূর্তে হুম ফিনল্যান্ডে যেতে চায় তাদের জন্য হুম হুম। তোমার তিনটা টপ সাজেশনস কি থাকবে? টপ সাজেশন, যদি আইএলটিএস দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, না দেওয়া থাকলে দিয়ে দেন, এটা হচ্ছে এক। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নতুন করে সার্কুলার হবে, যদি আসার ইচ্ছা থাকে তখন অ্যাপ্লাই করে অনার্সে বা মাস্টার্স এর জন্য আসতে পারবেন। আর তৃতীয়ত হলো ফিনল্যান্ড হোক বা নর্ডিকের অন্য যে কোনো কান্ট্রি হোক, আমার জানা মতে বর্তমানে আমেরিকাতেও যথেষ্ট ঝামেলা চলতেছে, রাদার দেন অস্ট্রেলিয়াতে হয়তো একটু কমফোর্টেবল ফ্লেক্সিবল জব অপরচুনিটি আছে। এই ছাড়া বাদ বাকি আপনি যে কান্ট্রিতে মুভ করার চিন্তা করেন না কেন, অবশ্যই আহ, একটা স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকআপ সাথে নিয়ে মুভ করবেন। আল্লাহর রহমতে যদি তাড়াতাড়ি আপনি সবকিছু পেয়ে যান তাহলে তো খুবই ভালো, আচ্ছা, আর যদি না হয় তাহলে একটু কষ্ট করতে হবে আর কি। এবারে একেবারে শেষ প্রশ্ন। দুই হুম হাজার পঁচিশ সালে ফিনল্যান্ডে হুম হুম। যাওয়ার সিদ্ধান্ত, এটা কি সঠিক একটা সিদ্ধান্ত নাকি একটা ভুল সিদ্ধান্ত? মানে ফিনল্যান্ডে আসার সিদ্ধান্তটা কতটা যৌক্তিক, তাই তো যৌক্তিক, প্রশ্নটা তো এরকম। এক্স্যাক্টলি। আচ্ছা, একদম রিয়েলিস্টিক আনসার যেটা সেটা হচ্ছে যদি আপনার টিউশন ফিস কম হয়, লাইক কম বলতে কত কম, লাইক ধরেন যে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনার আইএলটিএস এর স্কোর ভালো আছে, আপনি এন্ট্রান্স এক্সাম ভালো দিচ্ছেন, বা আপনি মাস্টার্সে আসতেছেন, আপনি আইএলটিএস দিয়ে আসতেছেন, আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড খুব ভালো, ইউনিভার্সিটি আপনাকে 4, 5, 6 হাজার টিউশন ফিস এর মধ্যে অফার করে দিছে। আমি অ্যামাউন্টও মেনশন করে দিতেছি, 4, 5, 6 হাজার এর ওকে, মধ্যে টিউশন ফিস আপনাকে, অনার্স হোক মাস্টার্স হোক যেটাই হোক, টিউশন ফিস আপনার ইউনিভার্সিটি মেনশন করে দিছে, স্কলারশিপ দিয়ে দিছে। তাহলে আমি বলবো যে ঠিক আছে ভাই, তাহলে একটু কষ্ট করে আর কিছু টাকা পয়সা নিয়ে টিয়ে চলে আসেন। কিন্তু যদি এটা 8, 9, 10, 12 হয় তাহলে ভাই আসার দরকার নেই। দরকার কারণ নেই। এই পরিমাণ খরচ করলে আপনি ফিনল্যান্ড কেন, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি, এই পরিমাণ খরচ যদি আপনার করার অ্যাবিলিটি থাকে তাহলে ফিনল্যান্ড না, আপনি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। চমৎকার হালিফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য। তুমি অত্যন্ত ব্যস্ততার সময়ের মধ্যেও তোমাকে আমরা অনেকবার ট্রাই করেছি রিচ করার। তুমি বেশ হ্যাঁ, ভালোই ব্যস্ত আমারও আসলে ব্যস্ত সময় পার করছো। এই সময়ের মধ্যে, তোমার এত আমারও ব্যস্ততার মধ্যেও তুমি আমাদেরকে সময় দিয়েছো। এই জন্য তোমাকে আমাদের পক্ষ থেকে, নলেজ শেয়ারিং স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি তোমার সঙ্গে তোমাকে সামনে অসংখ্য আরও ধন্যবাদ। নতুন কোনো টপিক নিয়ে, ফিনল্যান্ডের বিষয়ে নতুন কোনো হ্যাঁ অন্য অবশ্যই, কোনো টপিক নিয়ে তোমার সঙ্গে আবারও আলাপ হবে। সুধী দর্শক, অবশ্যই অবশ্যই। আপনারা যারা এতক্ষণ আমাদের এই প্রোগ্রামটা ধৈর্য সহকারে দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আমাদের এই লাইভ সেশন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।